তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো আমরা হিস্ট্রির একটা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আমরা অটোমেটিক শেষ করে দিয়েছি এবং আমরা এখন আলোচনা করছি আমাদের মডার্ন ইন্ডিয়ার একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস অ্যান্ড কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ার, কীভাবে ভারতে হয়েছিল সেটা নিয়ে। আমরা কিন্তু প্রত্যেক দিনই তোমাদের কাছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স নিয়ে ভিডিও আনছি, তার সঙ্গে এমসিকিউ সিরিজের ভিডিও কিন্তু এই উইক থেকে কিন্তু শুরু হবে। আমরা অলরেডি জিওগ্রাফির ভিডিও আপলোড করে দিয়েছি, একটা চ্যাপ্টার কমপ্লিটও হয়ে গেছে এবং পলিটির ভিডিওর ফার্স্ট চ্যাপ্টার শুরু হয়েছে, ইকোনমিক্সের ভিডিও আসতে চলেছে। তো তোমরা যদি এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের পড়ার যে প্রিপারেশনে সেখানে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, কারণ ডেসক্রিপটিভ এরকমভাবে অ্যানালিসিস আমরাই একমাত্র ভালোভাবে ইউটিউবে করছি, যেটা সমস্ত কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো চলো দেখা যাক যে কী রয়েছে এই চ্যাপ্টারটাতে। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব যে কেন ইউরোপিয়ানসরা ভারতে এসেছিল। এর আগে তোমরা হয়তো পলিটির ভিডিওটা লক্ষ্য করেছো, সেখানে আমরা আলোচনা করেছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস নিয়ে, যেখানে আমরা আলোচনা করেছি মেনলি যে ব্রিটিশরা যে সমস্ত রুল বা তাদের যে সমস্ত পার্লামেন্টারি পলিসি আলোচনা করেছিল সেগুলো কীরকম ছিল। কিন্তু তার থেকেও যদি আমরা কিছুটা পিছিয়ে গেলেই আমরা দেখতে পারবো যে ইউরোপীয়রা ভারতে এসেছিলো এবং সেই ইউরোপীয়রা কেন ভারতে এসেছিলো তার কারণ হিসাবে বলা যায় যে একটা অর্থনৈতিক কারণ, ইকোনমিক রিজন ছিল, ট্রেড মনোপলি ছিল অটোমান এম্পায়ারের, যেটা একটা কারণ। আমি আগে ফার্স্টে বুলেট পয়েন্টগুলো তোমাদেরকে বলছি, হাইলাইট করছি, যাতে তোমাদের একটা ওভারভিউ তৈরি হয়ে যায়, তারপরে আমরা কিন্তু ফুল ডেসক্রিপটিভে যেভাবে আলোচনা করি সেভাবে আলোচনা করব। থার্ড পয়েন্ট ছিল রিলিজিয়াস এক্সপেনশন, একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করেছিল রেনেসাস অ্যান্ড দ্য স্পিরিট অফ দ্য এক্সপ্লোরেশন, মানে এক্সপ্লোরেশনের যে স্পিরিট সেটাও কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কলোনিয়াল অ্যাম্বিশন ছিল একটা তাদের, এবং ওয়েলথ অ্যান্ড দ্য মুঘল এম্পায়ার, মানে মুঘল এম্পায়ারের যে ওয়েলথ ছিল সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। সেভেন্থ পয়েন্ট বলছে রাইজ অফ দ্য মার্সেন্টালিজমের যে রাইজ হয়েছিল সেটা। অ্যান্ড দ্য 8 পয়েন্ট কোয়েস্ট অফ দ্য স্ট্র্যাটেজিক কন্ট্রোলও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো চলো আগে আলোচনা করে নিই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, কারণ ডেসক্রিপটিভে কোশ্চেন আসতে পারে কেন ইউরোপীয়রা ভারতে এসেছিল। তো ডেসক্রিপটিভ নোট তোমরা কোথা থেকে পড়বে সেটাই দেখো, কীভাবে পড়তে হয়, কোথা থেকে কোশ্চেনের অ্যান্সার, মানে কোশ্চেন এবং অ্যান্সার তো আমরা প্রোভাইড করি, সেটা সমস্যা না, কিন্তু আগে বুঝতে হবে। কোশ্চেন অ্যান্সার শুধু পড়লে হবে না, সেটা বুঝতে হবে। বুঝিয়ে দিচ্ছি, একদম সহজে বুঝে নাও। ইকোনমিক মোটিভেশন কী ছিল বলছে স্পাইসেস অ্যান্ড ট্রেড, বা সেখানে বলছে ইন্ডিয়া ওয়াজ দ্য ফেমাস ফর স্পাইস লাইক পেপার, সিনেমন, ক্লোভস অ্যান্ড দ্য নাটমেগ। এগুলোর জন্য ইন্ডিয়া মানে খুব পরিমাণে পরিচিত ছিল। এটা তোমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতেও পড়েছো এবং মেডিয়েভেল ইন্ডিয়াতেও শুনেছো যে ইন্ডিয়াকে মশলার ভাণ্ডার বলা হতো। এখনও প্রচুর মশলা কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায়, যেগুলো কিন্তু আকর্ষণ করেছিল ইউরোপিয়ানদের, কারণ ইউরোপে কিন্তু মশলার যে অতটা পরিমাণে যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ডটাকে ফুলফিল করার জন্য একটা সাপ্লাই জোন দরকার। সেই সাপ্লাই জোনটাই ছিল কিন্তু আমাদের ইন্ডিয়া, যেখান থেকে সাপ্লাই করে ইউরোপে পাঠানো হতো। টেক্সটাইল হাবের যদি কথা বলা হয়, তোমরা অলরেডি শুনেছো যে ইউরোপে একটা অলরেডি ইউরোপে নবজাগরণ শুরু হয়ে গেছে এবং সেই সময় মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সবে শুরু হয়েছে এবং সেই সময় কটনের হেভি ডিম্যান্ড, সেই ডিম্যান্ড ফুলফিল করার জন্য ইন্ডিয়াতে যে কটন রয়েছে বা সিল্ক ফাইবার রয়েছে সেগুলোর ওপর কিন্তু একটা ডিম্যান্ড দেখা যায়। সেই ডিম্যান্ডটা ফুলফিল করার জন্যই কিন্তু তাদের একটা মানে ভারতে আসার যে চেষ্টা সেটা কিন্তু বেড়ে যায়। কিন্তু প্রেসিয়াস স্টোন, ইন্ডিয়া ওয়াজ নোন ফর ইজ ওয়েলথ, প্রেসিয়াস স্টোন, পার্লস অ্যান্ড গোল্ড, সেগুলোর যে ভান্ডার ছিল। তোমরা নিশ্চয়ই কেজিএফ যে মুভিটা হয়েছে সেটার নাম শুনেছো। সেই যে কোলার, কেজিএফ মুভিতে যে কোলার গোল্ড মাইনের কথা বলা হয়েছে, সে কোলার গোল্ড মাইনে প্রচুর সংখ্যক সোনা কিন্তু ছিল। এই যে সোনা, এই যে টেক্সটাইল, এই যে স্পাইস, এই যে জিনিসগুলোর যে অর্থনৈতিক ডিম্যান্ড, সেটাকে কিন্তু লক্ষ্য করে ইউরোপিয়ানরা একটা ভারতে আসার যে চেষ্টা, মরিয়া চেষ্টা, সেটা কিন্তু শুরু করেছিল। আমরা যদি বলি ট্রেড মনোপলি অফ অটোম্যান এম্পায়ার, সেখানে আমরা বলছি দ্য অটোম্যান এম্পায়ার কন্ট্রোল দ্য ওভার ল্যান্ড ট্রেড, মানে যেগুলো ল্যান্ড ট্রেড মানে কি বলবো, মানে স্থলভূমির ওপর দিয়ে যে ট্রেড হতো সেটা কিন্তু মানে কন্ট্রোল করতো ওভারল্যান্ড ট্রেড, সেটাকে কন্ট্রোল করতো অটোমান এম্পায়ার। রুটস বিটুইন ইউরোপ অ্যান্ড এশিয়া, মানে আরও ভালোবাসায় বলতে গেলে ইউরোপ থেকে এশিয়া আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু কন্ট্রোল করতো অটোমান এম্পায়ার, যে জন্য তারা নতুন রুট খুঁজছিল ইউরোপিয়ানরা। সেই রুটটা কিন্তু আবিষ্কার করার যে মরিয়া চেষ্টা, সেই জন্য তারা নতুন রুট আবিষ্কার করলো। ইউরোপিয়ানস ওয়ান্টেড টু ডিরেক্ট সি রুট টু বাইপাস দ্য মিডল ম্যান, রিডিউস কস্ট, মানে
এই মিডল ম্যানের যে প্রবলেমটা সেটাকে কমানোর জন্যই কিন্তু তারা সি রুটস যে খোঁজার যে মরিয়া চেষ্টা সেটা কিন্তু তারা আরও মানে বাড়িয়ে দিয়েছিল। তাহলে ইকোনমিক রিজন দিয়েছে অটোমান এম্পায়ারের যে মনোপলি ছিল আমাদের ল্যান্ড রুটের ওপর বা ওভারল্যান্ড ট্রেডের ওপর, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। রিলিজিয়াস এক্সপেনশনে বলেছে খ্রিস্টান মিশনারিজ যারা ছিল সট টু স্প্রেড খ্রিশ্চানিটি, খ্রিস্টান ধর্মকে তারা স্প্রেড করার চেষ্টা করেছিল এবং সেই জন্য কিন্তু তারা ইন্ডিয়াতে এন্টার করে। রেনেসাস অ্যান্ড দ্য স্পিরিট অফ এক্সপ্লোরেশন, সেখানে বলছে নবজাগরণ শুরু হয়ে গেছে। ফোস্টার্ড কিউরিসিটি অ্যান্ড ডিজায়ার টু এক্সপ্লোর নিউ ল্যান্ডস, মানে নতুন ল্যান্ডসকে যে এক্সপ্লোর করার যে মরিয়া চেষ্টা বা যে আশা, আমরা যে ঘুরতে যাওয়ার চেষ্টা, আমরা ভাবি এখানে ঘুরতে যাব, আমরা ভাবি কেরালা, আমরা ভাবি কাশ্মীর, আমরা ভাবি হিমাচলে ঘুরতে যাব, কেন ভাবি? কারণ আমরা ভাবি নতুন জিনিসকে আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। সেই রকমই এক্সপ্লোরেশনের যে চিন্তাভাবনা সেখান থেকে কিন্তু ভারতে আসার একটা মানে তাদের চিন্তাভাবনা শুরু হয়। ফিফথ পয়েন্ট হচ্ছে কলোনিয়াল অ্যাম্বিশনস, যেখানে হচ্ছে ইউরোপিয়ানস পাওয়ার এম টু স্ট্যাবলিশ কলোনিস, তারা কলোনি স্ট্যাবলিশের চেষ্টা করছিল টু সিকিউর র ম্যাটেরিয়ালস অ্যান্ড নিউ মার্কেটস ফর দেয়ার গুডস। মানে কি, এক কথায় বোঝো, ইউরোপে কি হচ্ছে? ইন্ডাস্ট্রিয়ালাইজ। ইউরোপে মার্কেটের মানে প্রোডাক্ট তৈরি হচ্ছে, র ম্যাটেরিয়াল আসবে কোথা থেকে? র ম্যাটেরিয়াল যেত ইন্ডিয়ার মতো কলোনিয়াল কান্ট্রি তারা যেগুলোকে বানিয়ে ফেলেছিল সেখান থেকে, এবং এখান থেকে জিনিসটা তৈরি হওয়ার পরে সেটা আবার বিক্রি হতো কোথায়? এই সমস্ত ইন্ডিয়ান মার্কেটের মতো যে সমস্ত কলোনি মার্কেট তারা তৈরি করে ফেলেছিল সেখানে। দিস ওয়াজ সাইকেল। এই সাইকেলটা কিন্তু একটা কন্টিনিউয়াসলি চলছিল, সেই জন্যই বলা হচ্ছে কলোনিয়াল অ্যাম্বিশনস, ঠিক আছে? এবং তারপরে হচ্ছে কলোনিজ লাইক ইন্ডিয়া ওয়ার সিন এজ দ্য মিনস অফ দ্য স্ট্রেংথেন দ্যার পলিটিক্যাল অ্যান্ড দ্য ইকোনমিক পাওয়ার, সেটা ক্লিয়ার বুঝে গেছো। ওয়েলথ অফ দ্য মুঘল এম্পায়ার, যেটা বললাম মুঘল এম্পায়ারের কাছে প্রচুর পরিমাণে ওয়েলথ ছিল যেটা তাদেরকে অ্যাট্রাক্ট করেছিল। রাইজ অফ দ্য মার্চেন্টালিজম, মার্চেন্টালিজম বলছে দ্য মার্চেন্টালিস্ট মানে যারা ব্যবসা বাণিজ্য করে, সেই থিওরি কী বলছে? এমফাসাইজ দ্য অ্যাকুমুলেটিং ওয়েলথ থ্রু ট্রেড, মানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ট্রেডকে অ্যাকুমুলেট করবে। সেই জন্য ইন্ডিয়া ফিট পারফেক্টলি ইন্টু দিস স্ট্র্যাটেজি, মানে কোনো একটা স্ট্র্যাটেজিতে মানে যে স্ট্র্যাটেজির মাধ্যমে তারা ওয়েলথকে দ্বিগুণ বা তিনগুণ করবে বা মাল্টিপ্যাকারে কনভার্ট করবে, সেই চিন্তা ভাবনার জন্য কিন্তু তারা ইন্ডিয়া একটা পারফেক্ট সেই সময় স্যুট হয়ে পড়েছিল ডিউ টু দ্য রিসোর্সেস অ্যান্ড ট্রেড পোটেনশিয়াল, কারণ ইন্ডিয়াতে রিসোর্স এবং ট্রেড পোটেনশিয়ালস দুটোই মারাত্মকভাবে ছিল। কোয়েস্ট ফর দ্য স্ট্র্যাটেজিক কন্ট্রোল, সেখানে বলছে কন্ট্রোল ওভার দ্য ট্রেড রুটস ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান ওয়াজ ক্রুশিয়াল ফর স্ট্যাবলিশিং গ্লোবাল ট্রেড ডমিনেন্স। ইন্ডিয়ান ওশিয়ানে যে ট্রেড রুটসটা ছিল, যেটা একদিক থেকে আমরা যদি কানেক্ট করি সেটা আমরা ইন্ডিয়ান ওশিয়ান হয়ে সরাসরি লোহিত সাগর হয়ে আমরা ইউরোপে পৌঁছে যাচ্ছি, এবং রাইট সাইড দিয়ে আমরা যদি ট্রাই করি সেখান থেকে কিন্তু আমরা প্যাসিফিক ওশিয়ান হয়ে আমরা পৌঁছে যাচ্ছি ইউএসএতে। সেই যে স্ট্র্যাটেজিক কন্ট্রোলটা, সেই স্ট্র্যাটেজিক কন্ট্রোলটাও কিন্তু ইন্ডিয়ার লোকেশনের উপরে ভিত্তি করে সেটা কিন্তু একটা মারাত্মক গুরুত্বপূর্ণ রোল ছিল। এই সমস্ত কারণের জন্যই কিন্তু ইউরোপীয়রা কিন্তু ভারতে আসার যে একটা চেষ্টা সেটা শুরু করে, এবং তারা আলটিমেট সাকসেস পায় ভাস্কো ডা গামার মাধ্যমে। ভাস্কো ডা গামা একজন পর্তুগিজ নাবিক ছিলেন। এই পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে, এবং ভাস্কো ডা গামার আগমনের পরেই কিন্তু আস্তে আস্তে আমরা যদি পর্তুগিজ, তারপরে ডাচ, তারপরে ইংল্যান্ড, এইরকমভাবে আস্তে আস্তে প্রত্যেকটা সমস্ত ইউরোপীয় যারা এক্সপ্লোরেশন করার চেষ্টা করছিল তারা কিন্তু আস্তে আস্তে ভারতের নিশানা খুঁজে পায় এবং ভারতের ওপরে তারা তাদের প্রভাব বিস্তার করতে থাকে। তো অলরেডি এতক্ষণ তোমাদের সামনে খুব স্পিডেই আমি বললাম, আর কারণ ভিডিওটাকে আমিও বড় করতে চাই না। তোমরা যদি শোনার হয় একটু তোমাদের স্পিড কমিয়ে নেবে, তোমরা ইউটিউবে পুরো ভিডিওটা শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে গল্পের ছলে যে কীভাবে ইতিহাসে ঘটনা ঘটেছিল এবং কার পরে কেন কোনো জিনিস হয়েছিল, তাতে আর মুখস্থ করার কিছু থাকবে না। সরি তোমাদেরকে এবার আলোচনা করব আমি ভাস্কো ডা গামার যে পিরিয়ড হয়েছিল, সেই ভাস্কো ডা গামার যে পিরিয়ডের সময় কি কি ঘটনা ঘটেছিল। ভাস্কো ডা গামা ভারতে আসে 1498, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। কোথায় অ্যারাইভ করে? ক্যালিকটে অ্যারাইভ করে, এবং সেই সময় গাইডেড বাই দ্য গুজরাটি পাইলট আব্দুল মজিদ। কোশ্চেন আসে কে কোন গুজরাটি পাইলট যে আমাদের মানে ভাস্কো ডা গামাকে গাইড করেছিল? আব্দুল মজিদ ছিল। এবং ওয়েলকামড বাই দ্য জামোরিনের দ্বারা ওয়েলকাম করা হয় ক্যালিকট, গেইন দ্য হিউজ প্রফিটস অফ দ্য পেপার ট্রেড। ঠিক আছে, মানে পেপার ট্রেড থেকে হিউজ যে প্রফিট আর্ন করার যে লক্ষ্যে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের সেই সময় জামোরিন আমাদের ভাস্কো ডা গামাকে কিন্তু ওয়েলকাম জানিয়েছিল। ঠিক আছে, ভাস্কো ডা গামা 3 বার কিন্তু এসেছিল। এক হচ্ছে 1498, সেকেন্ড হচ্ছে 1501 এবং থার্ড হচ্ছে 1524। 1501-এ এসে সেট আপ দ্য পর্তুগিজ ট্রেডিং ফ্যাক্টরি অ্যাট দ্য কন্নড়ে কিন্তু যে ট্রেডিং ফ্যাক্টরি সেটা তৈরি করে, এবং 1524-এ রিটার্ন টু ইন্ডিয়া অ্যাজ দ্য ভাইসরয় হিসেবে আসে, বাট ডায়েড ইন দ্য কোচিন
কোথায় মারা যায় কোশ্চেন আসতে পারে, কিন্তু নতুন কোশ্চেন, যেই কোশ্চেনটা একদমই নতুন আসতে পারে যে কোথায় মারা গেছিল, ঠিক আছে, যে সে মারা গেছিল কোচিনে, এই কোশ্চেনটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে কোথায় মারা গেছিল 3 months আফটার হিজ অ্যারাইভাল। কবার এসেছিল? 3বার এসেছিল, 1498, 1501 এবং 1524। মারা গেছিল কোথায়? কোচিনে। সে তার ফ্যাক্টরি কোথায় তৈরি করেছিল? কান্নড়ে। কার দ্বারা সে ভারতের আসার কোন পাইলট হেল্প করেছিল? আব্দুল মাজিদ এবং জামরিন, যে আমাদের ওয়েলকাম জানিয়েছিল। এই কটা কোশ্চেন কিন্তু ভাস্কো ডা গামা থেকে খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় তোমাদের বিভিন্ন পরীক্ষা আসে। দিস স্লাইড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ পারপাসেস। ওকে, চলো নেক্সট স্লাইডে আমরা যখন যাচ্ছি, সেখানে আমরা কাবরাল বা আলভারেজ কাবরাল, পেড্রো আলভারেজ কাবরালকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তার অ্যারাইভাল হয়েছিল 1500 খ্রিস্টাব্দে। তো 1501-এ আমরা দেখলাম ভাস্কো ডা গামা, কিন্তু 1500 খ্রিস্টাব্দে এলো আমাদেরকে কাবরাল। তো 1500 খ্রিস্টাব্দের মানে কাবরালের সময় কিন্তু, মানে কাবরালের সমকালীন বা কাবরালের পরেই কিন্তু আসে কিন্তু আমাদের আবার ভাস্কো ডা গামার যে সেকেন্ড যে আসাটা, সেটা কিন্তু আমাদের এই 1501 সালেই কিন্তু হয়ে থাকে। বলেছে কেম ইন্ডিয়া টু ট্রেড ফর স্পাইসিস, যেটা আমরা জানি। স্ট্যাবলিশ ফ্যাক্টরি, কালিকটে ফ্যাক্টরি স্ট্যাবলিশ করেছিল। ফেসড হস্টিলিটিস হোমেন দ্য ফ্যাক্টরি ওয়াজ অ্যাটাকড, ফ্যাক্টরিকে যখন অ্যাটাক হয়েছিল সেই সময় হোস্টিলিটিও ফেস করেছিল। লিডিং টু এ সিগনিফিক্যান্ট ক্যাজুয়ালিটিস, যেটা হয় সাধারণত সেই রকমই কিছু হয়েছিল। এবং বলছে ডিপ্লোমেসিতে কী কী ছিল? সিজ দ্য ডিস্ট্রয়েড আরব মার্চেন্ট শিপস যেগুলো ছিল সেগুলোকে সিজ এবং ডিস্ট্রয়েড করেছিল। বোম্বার্ড কালিকট অ্যান্ড ইন রেসপন্স টু দ্য কনফ্লিক্ট, যে কনফ্লিক্ট হয়েছিল তার জন্য বোম্বার্ড হয়েছিল, মানে বোম্বার্ড করা হয়েছিল সাকসেসফুলি। বোম্বার্ড মানে বোঝো তো, মানে বোম দিয়ে যে সমস্ত অ্যাটাকগুলো হয় সেগুলোর কথাই বলছে। সাকসেসফুলি নেগোশিয়েটেড ট্রিটিস উইথ দ্য লোকাল রুলার্স ইন কোচিন অ্যান্ড কান্নড়। এই পেড্রো আলভারেজ কাবরাল, যে সে হচ্ছে সেকেন্ড ছিল, সেটা ইম্পর্টেন্ট। এবং কী কী কাজ করেছিল সেটা খুব একটা ইম্পর্টেন্ট, এমসিকিউ এখান থেকে আসে না, কিন্তু বেসিকটা যেটুকু দরকার সেটুকু তোমাদেরকে বলে দিলাম। নেক্সট এসেছিল ফ্রান্সিসকো দে আলমেদিয়া, যেটা খুবই ইম্পর্টেন্ট। কেন তার ইম্পর্টেন্ট? টেনিওর, এই সময় বলতে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য ফার্স্ট পর্তুগিজ গভর্নর হিসাবে সে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। তার অবজেক্টিভ কী ছিল? ইনক্লুডিং দ্য কনসোলিডেটিং পাওয়ারকে কনসোলিডেট করবে, ডিস্ট্রয়িং মুসলিম ট্রেড যেটা ছিল সেটাকে ডিস্ট্রয় করবে, অ্যান্ড ক্যাপচারিং কি পোর্টস লাইক অ্যাদেন, অরমুজ অ্যান্ড মালাক্কা। এই যে তিনটে পোর্ট হচ্ছে, আদেন পোর্ট, অরমুজ পোর্ট এবং মালাক্কা পোর্ট, এগুলোকে ক্যাপচার করবে। এবং চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাচিভমেন্টসের মধ্যে কী বলা হচ্ছে? সে তিনটে বিল্ড ফোর্টনেস কোথায় করেছিল? আঞ্জেদিভা, কোচিন, কান্নড় অ্যান্ড কিলওয়া, এই কয়েকটা জায়গায় কিন্তু সে ফ্যাক্টরি তৈরি করেছিল, বা তাদের যে সমস্ত ফ্যাক্টরি বলা ভুল, ফোর্টনেস যেগুলো ছিল সেগুলো তৈরি করেছিল। ডিফেন্ডেড পর্তুগিজ ইন্টারেস্ট এগেনস্ট দ্য কম্বাইন্ড ইজিপ্টিয়ান অ্যান্ড গুজরাট নেভি, সেটাও ঠিক আছে। তার পলিসি একটা ছিল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ব্লু ওয়াটার পলিসি কার? সেটা হচ্ছে আলমেদিয়া। প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিল? আলমেদিয়া। এইটা পলিসি কিসের জন্য ছিল? ব্লু ওয়াটার পলিসি এইম টু এস্টাবলিশ পর্তুগিজ নেভাল ডমিনেন্স ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান। পর্তুগিজ যে নেভাল ডমিনেন্স ছিল ইন্ডিয়ান ওশিয়ানে, সেটাকে কিন্তু আরও কংক্রিট করার জন্য আলমেদিয়ার যে পলিসি, সেটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করেছিল। নেক্সট আমরা বলছি আলবুকার্কে নিয়ে। আলবুকার্কের গভর্নর যে জেনারেলশিপ বা তার যে টাইম পিরিয়ড, সেটা হচ্ছে 1509 থেকে 1515। সেই সময় বলছে আলমেদিয়া অ্যান্ড ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য পর্তুগিজ পাওয়ার ইন দ্য ইস্ট। রিয়েল ফাউন্ডার বলা হয় আলমেদিয়াকে। ক্যাপচার্ড গোয়া ফ্রম দ্য সুলতান অফ বিজাপুর ইন 1510-এ বিজাপুর সুলতানের থেকে গোয়া ক্যাপচার করেছিল। কে করেছিল? আলমেদিয়া নয়, আলবুকার্ক। আলমেদিয়া কী করেছিল? আলমেদিয়া ব্লু ওয়াটার পলিসি এবং প্রথম গভর্নর জেনারেল ছিল। মেকিং ইট ফার্স্ট ইন্ডিয়ান টেরিটরি আন্ডার ইউরোপিয়ান কন্ট্রোল। তাহলে প্রথম ইন্ডিয়ান টেরিটরি যেটা ইউরোপিয়ান কন্ট্রোলে যায় সেটা হলো আমাদের যে বিজাপুর, যেটা ঠিক আছে, সেই বিজাপুরের সুলতানের কাছ থেকে যে গোয়া যেটা, ঠিক আছে, সেটা কিন্তু প্রথম মানে ইন্ডিয়ান টেরিটরি যেটা ইউরোপিয়ানদের কাছে চায়। কী কন্ট্রিবিউশন কী ছিল? ইন্ট্রোডিউস দ্য পারমিট সিস্টেম অফ ইন্ডিয়ান ওশিয়ানের পারমিট সিস্টেম চালু করেছিল। প্রমোটেড এগ্রিকালচার বাই ইন্ট্রোডিউসিং লাইক টোবাকো, ক্যাশনাটস, এগুলোর যে এগ্রিকালচার সেগুলোকে শুরু করেছিল। অ্যাবলিশড সতী, সেই সময় যে সতী প্রথা ছিল সেটাকে অ্যাবলিশড করেছিল। এনকারেজ ইন্টার ম্যারেজ বিটুইন পর্তুগিজ সেটেলার্স অ্যান্ড লোকালস,
পর্তুগিজ সেটেলার্স যারা ছিল তাদের সঙ্গে লোকালদের যে বিবাহ, সেক্ষেত্রে কিন্তু তাদের ইন্টার ম্যারেজ যেটা, সেক্ষেত্রে কিন্তু তাদের এনকারেজ করেছিল। ঠিক আছে, ভালো বেশ রোল যে সমস্ত রয়েছে প্লে করেছিল সেগুলোকে নিয়ে কিন্তু আমরা সবই আলোচনা করলাম, এবং তার লিগাসি যেটা ছিল, লিগাসি নিয়ে কিন্তু আগের যে লিগাসি সেটাকেই সে কন্টিনিউ করেছিল। আলমেদিয়া থেকে আমরা 2 পয়েন্ট পেয়েছি, আলবুকার্ক থেকে আমরা 3টে পয়েন্ট পেয়েছি তার কী কন্ট্রিবিউশনে। তার মধ্যে মেনলি ইম্পর্টেন্ট আমরা বলতে পারি, এক হচ্ছে গোয়া যে ক্যাপচার করা বিজাপুরের সুলতানের থেকে, দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্টস, এবং সাথী নিয়ে এবং ইন্টারকারেজ যে ইন্টার ম্যারেজ যে হয়েছিল সেক্ষেত্রে যে এনকারেজ করেছিল সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ঠিক আছে, নেক্সট আমাদের যে ছিল সে হচ্ছে নুনো দি চুনা। নুনো দি চুনার গভর্নর জেনারেলশিপ 1529 থেকে 1538, শিফটেড দ্য পর্তুগিজ হেডকোয়ার্টার্স ফ্রম কোচিন টু গোয়া। কোচিন থেকে গোয়াতে শিফট করে। এর আগে কোচিন ছিল এবং গোয়া দখল করেছিল কে? আলবুকার্ক। এই যে আলবুকার্কের কথা বললাম, সেই আলবুকার্ক। দেন হচ্ছে রিলেশনস উইথ গুজরাট, সেক্ষেত্রে বলছে সাপোর্টেড দ্য বাহাদুর শাহ অফ দ্য গুজরাট ইন হিজ কনফ্লিক্ট উইথ হুমায়ুন। হুমায়ুনের সঙ্গে তার যে কনফ্লিক্ট হয়েছিল, সেই হুমায়ুনের সঙ্গে কনফ্লিক্টের ক্ষেত্রে সাপোর্টেড কার দ্বারা হয়েছিল? বাহাদুর শাহ। দেখো একটা জিনিস হিসাব করো, 1498 থেকে এলো, 1498তে এলো ভাস্কো ডা গামা, আর যদি বলি মোগল সাম্রাজ্য শুরু হলো কত? 1526। মানে হিসাব করে দেখো এই 1498 কিন্তু মোগল সাম্রাজ্যেরও আগে। তো সেই জন্যই কিন্তু হুমায়ুনের সঙ্গে যে অ্যাটাক হয়েছিল সেই সময় বাহাদুর শাহ, ঠিক আছে, গুজরাটের যে সাপোর্ট করেছিল, ঠিক আছে, নিনোদুচুনাকে হুমায়ুনের সঙ্গে যুদ্ধের সময়, সেটা কিন্তু লেখা আছে। ঠিক আছে, বুঝে নেবে আগে কেন লেখা আছে বা কেন এখানে মানে হুমায়ুনের কনসেপ্টটা এলো। অ্যাকোয়ার্ড দ্য আইল্যান্ড অফ বেসিন সিকিউরড এ বেস ইন দিউ। ঠিক আছে, কনফ্লিক্ট উইথ বাহাদুর শাহ, যেটা রিলেশনস ডিটোরিয়েটেড আফটার দ্য হুমায়ুনস উইথড্র ফ্রম গুজরাট। ঠিক আছে, তো কি হচ্ছে? সাপোর্টেড বাহাদুর শাহ অফ গুজরাট ইন ইজ কনফ্লিক্ট উইথ হুমায়ুন, এটা তো হয়েছিল। ঠিক আছে, এবং বাহাদুর শাহের সঙ্গে রিলেশনটা কী হলো? ডিটোরিয়েট কখন হলো? আফটার হুমায়ুন উইথড্র ফ্রম গুজরাট। হুমায়ুন যখন গুজরাট থেকে উইথড্র করে গেল, তারপরে কিন্তু সম্পর্কটা ডিটোরিয়েট করে গেল। বাহাদুর শাহ's attempt to partition দিউ led to negotiations during which he was killed abroad Portuguese ship in 1537। এই ঘটনাটার জন্য কিন্তু তাদের সম্পর্কে একটা ডিটোরিয়েশন সেটা কিন্তু লক্ষ্য করা যায়। বেঙ্গলি ইনফ্লুয়েন্সের মধ্যে বলতে গেলে এক্সপ্যান্ডেড পর্তুগিজ সেটেলমেন্টস স্ট্যাবলিশিং হুগলি। হুগলিতে কিন্তু তার সময় হয়, নুনদি চুনার সময় হয় অ্যাজ দ্য হেডকোয়ার্টার্স। তাহলে আমরা অলরেডি নুনদি চুনার সময় দুটো জিনিস যেটা আমরা মেন ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, হেডকোয়ার্টার্স আমাদের কোথা থেকে? কোচিন থেকে গোয়াতে শিফট হলো, এবং বেঙ্গলে যে মানে তাদের আস্তে আস্তে বিস্তার, সেটা কিন্তু লক্ষ্য করা গেল। এবার এলো আমাদের ডাচ। তো ডাচের ক্ষেত্রে বলতে গেলে আমরা যেটা বলবো যে অ্যারাইভাল অফ ডাচ কীভাবে হলো। ফার্স্ট ডাচ এক্সপেনশন 1596-এ হলো। সেখানে হচ্ছে কার মাধ্যমে হয়েছিল? কর্নওয়ালিস দি হার্টম্যান, তার মাধ্যমে হয়েছিল। ঠিক আছে, ফার্স্ট ডাচম্যান টু রিচ দ্য সুমাত্রাতে এসেছিল অ্যান্ড হচ্ছে বান্তাম ইন 1596, মেকিং দ্য বিগিনিং অফ দ্য ডাচ এক্সপ্লোরেশন ইন এশিয়া। ফরমেশন অফ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত? 1602। তার সিগনিফিকেন্স দুটো লেখা আছে, যেটা তোমরা রিড করে নেবে, নর্মাল লেখা, বেশি কিছু কোনো লেখা নেই। ডাচ ফ্যাক্টরি কোথায় কোথায় এবার সেট আপ হলো? ডাচদের ফার্স্ট ফ্যাক্টরি কিন্তু মুসলিপাত্তানাম ছিল, এবং মেকিং ডাচ ফুট হোল্ড ইন ইন্ডিয়া। তাহলে যদি আমরা বলি পর্তুগিজদের কোচিন, গোয়া, দ্যাট ওয়াজ দ্য মেন পার্ট, এবং ডাচদের ক্ষেত্রে কিন্তু মুসলিপাট্টানাম যেটা অন্ধ্রপ্রদেশে, সেটা কিন্তু মেন পার্ট। এছাড়াও ডাচদের এক্সপ্যানশনের মধ্যে বলা হচ্ছে সুরাট বলো, বিমলিপাট্টাম বলো, কারিকল বলো, চিনসুরা বলতে চুচুড়া কারা ছিল? চুচুড়ায় ডাচ ছিল। চন্দননগরে কারা ছিল? আমাদের হুগলি যে চন্দননগর, সেখানে ছিল পর্তুগিজরা। ঠিক আছে, আর আমাদের যদি বলা হয় ডেন্সরা কোথায় ছিল, সেটা শ্রীরামপুরে। ঠিক আছে, তো এই সমস্ত জায়গাগুলোতে এক্সপ্যানশন লক্ষ্য করা যায়, এটাকে তোমরা রিড করে নেবে, নর্মাল, আর কিচ্ছু নেই। ডাচ সম্পর্কে ইনফরমেশন যা দেওয়ার সেটা আমরা দিয়েছি, এবং তারা কী নিয়ে ট্রেড করতো লেখা আছে। ইন্ডিগো বলো, টেক্সটাইল সিল্ক বলো, সল্টবিটার বলো, এগুলো রয়েছে। মনোপোলাইজড গুডস যেগুলো রয়েছে, তাদের কোন কোন মনোপোলাইজড গুডস ছিল সেগুলো লেখা আছে, জাস্ট রিড করে নেবে। ফুল ইনফরমেশন দেওয়া আছে, কেন কোনটা হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো তো আলোচনা করছি, তার সঙ্গে যেগুলো রিড করার সেগুলো তোমরা রিড করে নেবে। ঠিক আছে, সিগনিফিকেন্স অফ ডাচ ট্রেড কী ছিল? ফোকাস প্রাইমারিলি অন দ্য কমার্স অ্যান্ড অ্যাভয়েডিং এক্সটেন্সিভ টেরিটোরিয়াল কনকোয়েস্ট। মানে কী হচ্ছে, তারা কমার্সের দিকে মেনলি ফোকাস করেছিল, এবং এক্সটেন্সিভ টেরিটোরিয়াল কনকোয়েস্ট তাদের লক্ষ্য ছিল না। বিকাম এ ডমিনেন্ট ফোর্স ইন দ্য
স্পাইস ট্রেড পার্টিকুলারলি ইন ব্ল্যাক পেপারের ক্ষেত্রে কিন্তু ডাচদের একটা বেশ ভালোই প্রফিট বা ভালো ডমিনেন্ট রোল তারা প্লে করছিল। লাস্ট আমাদের কাছে এখন যে ইনফরমেশন এসছে সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে শুরু হলো, দ্য ইংলিশ ইন ইন্ডিয়া স্ট্যাবলিশমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা আসলো চেসার না, চার্টার ইস্যুড বাই দ্য কুইন এলিজাবেথ ওয়ান। কার দ্বারা? কুইন এলিজাবেথ ওয়ানের দ্বারা হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। গ্র্যান্টেড দ্য কোম্পানিজ এক্সক্লুসিভ ট্রেডিং রাইটস ইন ইস্ট ইন্ডিজেস। ঠিক আছে, ইস্ট ইন্ডিজে যে সমস্ত ট্রেডিংয়ের জন্য কোম্পানিকে যে এক্সক্লুসিভ রাইটস দেওয়া হয়েছিল সেটা দিয়েছিল কুইন এলিজাবেথ ওয়ান। তার সময় হয়েছিল দ্য কোম্পানি ওয়াজ নেম দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং লাইক ইস্ট ইন্ডিজে মানে যে ব্যবসা করার জন্য যে কোম্পানি সেটা কিন্তু সেট আপ হয়ে গেছিলো। এবং কার সময় হয়েছিল? এলিজাবেথ ওয়ানের সময় হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। এবং তারপরে আর্লি ভেঞ্চার্স অ্যান্ড কি ইভেন্টসের মধ্যে কী কে বলছো, তো সেই সময় কয়েকটা কি ইভেন্টস বলতে গেলে বোঝা যায় ক্যাপ্টেন হকিন্স 1609 খ্রিস্টাব্দে আসে। কার কোর্টে আসে? জাহাঙ্গীরের কোর্টে আসে। ঠিক আছে, বলা হচ্ছে অ্যারাইভড ইন জাহাঙ্গীর কোর্ট টু সিক দ্য পারমিশন চাইতে এসেছিল ফর ট্রেড স্ট্যাবলিশ এ ফ্যাক্টরি। ঠিক আছে, ফ্যাক্টরি অফ মুসলিপাট্টানাম কত সালে হয়? 1611-তে। ইংলিশ বিগ্যান ট্রেডিং সেট আপ বা ট্রেডিং অ্যান্ড লেটার সেট আপ ফ্যাক্টরি ইন 1616, এবং তাদের সুরাট ভিক্টরি হয় 1612-তে। ক্যাপ্টেন থমাস বেস ডিফিটেড দ্য পর্তুগিজ নিয়ার সুরাটে, ডিফিট করে দেয় জাহাঙ্গীর। গ্র্যান্টেড ইংলিশ পারমিশন টু এস্টাবলিশ ফ্যাক্টরি ইন সুরাট। তাহলে তারা মুসলিপাট্টানামে প্ল্যান নিয়ে এসেছিলো যে আমরা মুসলিপাট্টানামে প্ল্যান মানে তাদের সেট আপ করবো, এবং তারপরে কিন্তু তাদের সেট আপ হয় কিন্তু মানে সুরাটেও তাদের কিন্তু সেট আপ হয়ে যায়। তারপরে আসে স্যার থমাস রো 1615 খ্রিস্টাব্দে, তিনিও আসেন জাহাঙ্গীরের কোর্টে এবং সিকিউর ট্রেড প্রিভিলেজেস অ্যান্ড পারমিশন টু সেট আপ ফ্যাক্টরিজ ইন আগ্রা, আহমেদাবাদ অ্যান্ড ভোরা। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তারা তাদের ফ্যাক্টরি তৈরি করে ফেলেছিল। ঠিক আছে, এবার বলছে এক্সপ্যানশন অফ দ্য ব্রিটিশ ইনফ্লুয়েন্স কীভাবে আসে? গোল্ডেন ফার্মানের মাধ্যমে আসে। বোম্বে যে 1668 বোম্বে যে রুল বা বোম্বে যে অ্যাক্ট ছিল তার মাধ্যমে আসে। ফোর্ট সেন্ট জর্জের মাধ্যমে আসে। ফ্যাক্টরিজ ইন ওড়িশা, যেগুলো নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। অলরেডি আমরা শুধু এখানে লিখছি কী কী ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে। এবং এক্সপ্যানশন ইন বেঙ্গল কীভাবে হয়েছিল, ফারুকশাহের ফরমান কীভাবে হয়েছিল, এবং এই আলটিমেট যেই টোটাল ঘটনার ইম্প্যাক্ট কী হয়েছিল সেটা নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখানে জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম কী কী ঘটনা ঘটেছিল। আমরা আজকে পর্তুগিজ এবং ডাচকে তো শেষ করলাম, তার সঙ্গে কিন্তু ইংলিশ যে মানে এসেছিলো তার বেসিক মানে ইন্ট্রোডাকশন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এটা তো আমাদের বলতে পারো তোমাদেরকে এরমভাবে আলোচনা করছি। আমাদের যে ডিটেলস ক্লাস আছে সেখানে কিন্তু আরও ভালোভাবে আলোচনা করা হয়, প্রত্যেকটা টপিক নিয়ে একদম ডিপলি যাওয়া হয়, আরও ডিপে গিয়ে আলোচনা করা হয় জিনিসগুলোর। ঠিক আছে, তার সঙ্গে তো ডিসক্রিপটিভ নোট রয়েছে। তো এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে, যাতে চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো হয়। সেটা তার জন্য তোমাদের কাছে এইটুকু আশা আমরা রাখতেই পারি। আজ ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে পরের দিন আবার দেখা হবে।